তো আজকের ক্লাসে আমরা আমি স্পষ্ট করে বলি, আজকের ক্লাসে আমরা সৃজনশীল অংশগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? হ্যাঁ, সৃজনশীলের যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো কেমনে কি করতে হয় এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো ওকে, ফার্স্ট কোয়েশ্চেনে দেখো এবি রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে কোয়েশ্চেনটা দিয়েছে। তো এবি রেখার তো সমীকরণ দেওয়া আছে না? হ্যাঁ, তো এর ঢাল, হ্যাঁ আমরা একটু কালারটা, তাহলে সলভের কেসে এর ঢাল m ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ঢাল m ইকুয়াল টু আমরা জানি টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মানে টেন কত ডিগ্রি? 135 ডিগ্রি। টেন থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি অ্যান্সার। নিয়ম বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে আসি তাহলে। চলো কোয়েশ্চেন নাম্বার খতে, ই বিন্দুগামী এবি এর সমান্তরাল সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ই বিন্দুগামী, রাজশাহী বোর্ড 2021 প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন আর একটু বড় হয়। ই বিন্দুগামী এবং এবি এর সমান্তরাল রেখা। তো এখানে কাহিনী দেখো, এই কেসে বুঝো মিলাও, ই বিন্দুগামী এবি এর সমান্তরাল। তো এবি এর সমান্তরাল রেখা লাইক এরকম ধরো, হ্যাঁ এবি এর সমান্তরাল রেখা, ঠিক আছে? ওকে, ধরো এরকম ইএফ, এবি এর সমান্তরাল রেখা ধরো যে কি দেখলাম, ইএফ রেখা। তো এই ইএফ রেখাটা, আচ্ছা এটা চেঞ্জ হয়ে গেছে না, এই যে এইখানে আস, হ্যাঁ এই ইএফ রেখাটা ই বিন্দুগামী এবি এর সমান্তরাল রেখা, ইএফ রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করতে বললো। তাহলে ইএফ রেখার সমীকরণ বের করতে হবে। বের করার পর এই ইএফ রেখার ক্ষেত্রে আমাকে হিসাব দিতে হবে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই শর্তটা আনার পরে আমরা সেখান থেকে আর কি ক্ষেত্রফলটা বের করতে পারবো। পয়েন্টটা বুঝছো? তো ফার্স্ট কথা হচ্ছে ইএফ রেখার সমীকরণ বের করতে হবে। অ্যান্ড এই ইএফ রেখার সমীকরণের ক্ষেত্রে তুমি কিন্তু ই বিন্দু স্থানাঙ্ক জানো না, জানো বলো? ই বিন্দু স্থানাঙ্ক কিন্তু তুমি এখানে জানো না। তাহলে এটা কেমনে করবো? এইভাবে কিন্তু সৃজনশীলগুলো ফর্ম হয় এবং এই জিনিসগুলো ভালো বুঝতে হবে। কনসেপ্ট খুব সহজ। দেখো এবি এর কিন্তু সমীকরণ তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড এবি এর উপর লম্ব রেখা কে বলো তো? সিডি, যা ডি বিন্দুগামী। তাহলে তুমি বলো লম্ব রেখার শর্ত ধরে সিডি এর সমীকরণ তুমি পেয়ে যাবা। পাবো কি পাবো না? এটা তো বুঝছি, ডি বিন্দুগামী শর্তে সিডি এর সমীকরণ পেয়ে গেলে স্টেপ 1 সিডি এর সমীকরণ নির্ণয় করবো। স্টেপ 2 সিডি এর সমীকরণকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ভার্সনে আনলে ই বিন্দু স্থানাঙ্ক আসবে। কারণ সিডি রেখাকে তুমি যদি বর্ধিত করো, এইভাবে যদি বর্ধিত করলাম, তো সেটা এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে না? তো সেই হিসেবে ই বিন্দু স্থানাঙ্ক তখন তুমি পাবা। হিসাবটা বুঝছি? তারপর এবি এর ঢালের শর্ত ধরে এবি এর ঢাল আর ইএফ এর ঢাল সমান, আর ই বিন্দু স্থানাঙ্ক জানো, তাহলে বিন্দু জানো ঢাল জানো, তাহলে ইএফ এর সমীকরণ চলে আসবে। আর ইএফ এর সমীকরণ আসলে সেখান থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই শর্ত ইউজ করলে আমরা এ এবং বি অক্ষদ্বয়ের দুইটা খণ্ডিত অংশ পেয়ে যাবো এবং সেখান থেকে আমরা কি করতে পারবো বলো? বলো, আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, সমান্তরাল থাকলে ঢাল সমান হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যদি এই লাইনটাকে এদিকে টানি, হ্যাঁ, আর ইএফ রেখাটা যদি এদিকে টানি, তো এই ইএফ রেখার ক্ষেত্রে ইএফ ধরো যে এফ বিন্দুটা যদি তুমি এখানে দাও, ঠিক আছে, এটা না দিয়ে, তাহলে এই ই বিন্দু হচ্ছে এখানে, ই বিন্দু স্থানাঙ্ক আর এফ বিন্দু স্থানাঙ্ক পাইলে এই দূরত্ব এবং এই দূরত্ব যে ছেদ বিন্দুর অংশটুকু, সেটা থেকে আমি এখানে যে ত্রিভুজটা উৎপন্ন করে এই ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কোশ্চেনে বের করতে বলছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। দেখে মোটামুটি সমান্তরাল মনে হচ্ছে না? আমি তো জাস্ট হাতে আঁকলাম। তোমরা কি কৌশল বুঝছো না বুঝো না বলো? ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ, তাহলে আমরা এখন অঙ্কটা সলভ করি তাহলে। চলো, তো কিভাবে সলভ করবো? ফার্স্ট স্টেপে বলছিলাম সিডি এর সমীকরণ নির্ণয় করবো। হ্যাঁ, তো এখানে কি করবো বলো তো? হ্যাঁ, যে সিডি লম্ব এবি, ঠিক আছে না? তাহলে সুতরাং লিখে ফেলা আমার সাথে সাথে, সিডি এর সমীকরণ এক্স এবং ওয়াই এর সহগের লম্ব রেখা শর্ত, তাই না? এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, যা ডি অফ কত বিন্দুগামী? -8, -2 বিন্দুগামী।
এই কথা কি বুঝতে পারছো সবাই বলো, না এখানে বুঝো নাই? হ্যাঁ, লম্ব রেখার শর্ত। তাহলে এবার ডি বিন্দু দ্বারা সিদ্ধ করি, তাহলে বা এক্স এর মান -8, ওয়াই এর মান যদি -2 বসাও, +2 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু এখানে কত পাবো বলো? কে ইকুয়াল টু পাবো এই যে -6, ডান পাশে গেলে +6। এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দাও, আচ্ছা এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দাও, হ্যাঁ এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম আমাদের সুবিধা অনুযায়ী। তো 2 নম্বর সমীকরণে তুমি কে এর মান যদি বসাও, x - y + 6 = 0। এটা হচ্ছে কিসের সমীকরণ? সিডি এর সমীকরণ। তাহলে এবার মিলাও, x - y = -6 বা x by -6 প্লাস y by 6 = 1। এখন তুমি আমাকে বলো, সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো? এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো? বলো। -6,0, কারণ আমরা যে সিডি সমীকরণটা বের করছি, এই লাইনটা, এই লাইনের এক্স অক্ষের ছেদ বিন্দু হচ্ছে ই, তাই না? হ্যাঁ, তাই সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক আমি বলতে পারি -6,0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তো পেয়ে গেলাম, এটা কি বুঝছো বলো? এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছে কিনা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে লাইনটা? আচ্ছা, তারপরের অংশে আসি, মিলাও। এরপরের অংশে আসি। এরপরে হচ্ছে আমাদের এই ই বিন্দু হতে যে এই যে এখানে আবার এ বি সমান্তরাল ইএফ। এ বি সমান্তরাল কি বলতো? ইএফ। ঠিক আছে, হ্যাঁ, এ বি সমান্তরাল ইএফ। ঠিক আছে, এম অফ এ বি মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এ বি এর ঢাল -1 = এম অফ ইএফ। এ বি এর ঢাল এবং ইএফ এর ঢাল পরস্পর সমান। তাহলে আমরা এটা লিখতে পারি। কথা নিয়ে কোনো সমস্যা আছে বলো? তাহলে সুতরাং ইএফ এর সমীকরণ বলো, সমান্তরাল লেখার ক্ষেত্রে ঢালের কোনো চেঞ্জ হয় না? আচ্ছা, সেটা না, আমরা যদি ঢাল পাইছি -1 আর ই বিন্দু স্থানাঙ্ক জানি কত? -60। এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - 0 ঢাল -1 অফ x -6 x + 6। বুঝছো কি না বলো? তাহলে এটা যদি ডান পাশে চলে আসে, বাম পাশে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা, তাহলে x + y, হ্যাঁ, +6 = 0, +6 = 0। এটা হচ্ছে কিসের সমীকরণ বলো? ইএফ এর সমীকরণ। ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে ইএফ এর সমীকরণ যদি এটা হয়, তাহলে এটাকে আমরা x + y = -6 এটা লিখে x by -6 প্লাস y by -6 = কত? তাহলে সুতরাং এই বিন্দু স্থানাঙ্ক তো পাইছো, এটাই এফ বিন্দুটাও পাই গেছে কত? -0,6 সমান আসছে। আসছে না বলো? তাহলে সুতরাং এবার লিখতে পারি ও ই = 6, ও এফ = 6। দূরত্ব বুঝেছি এখানে, তাই না? এটা কি বুঝছো? এই দূরত্ব 6, এই দূরত্ব 6, কিন্তু স্থানাঙ্কের ক্ষেত্রে মাইনাস আসবে, কিন্তু দূরত্বটা অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। তাহলে এবার বলো, তাহলে সুতরাং ট্রায়াঙ্গেল ও ই এফ সমান হাফ ইন্টু ও ই ইন্টু ও এফ, হাফ ইন্টু 6 × 6 সমান কত? 18 বর্গ একক। ঠিক আছে কিনা? হ্যাঁ, শেষ, সলভ। বুঝছো না বুঝো না বলো? ভালো একটা সৃজনশীল, বড় একটা বড় অংশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং অনেকগুলো জিনিস, দুইটাকে আনসার করতে, লম্ব, সমান্তরাল, ত্রিভুজের শর্ত, x by a + y by b, 3টা শর্ত, আর ক্ষেত্রফল, 4টা শর্ত নিয়ে, 4টা ফর্মুলার বেসিক নিয়ে একটা কোয়েশ্চেন দিস। বুঝছো কিনা বলো? লম্বর জন্য একটা বেসিক, সমান্তরালের জন্য একটা বেসিক, x by a + y by b = 1, এটার জন্য আরেকটা বেসিক, 3টা ফর্মুলা, আর ক্ষেত্রফলের জন্য আরেকটা, 4টা ফর্মুলা নিয়ে একটা সৃজনশীল দিস। তো পারতে হবে, তো প্র্যাকটিস করতে হবে ঠিক মতো। আচ্ছা, ওকে, গ নম্বর কোয়েশ্চেনে দেখো, দেখো ও বিন্দু দিয়ে, বুঝো গ নম্বর কোয়েশ্চেন, গ নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেনে কি চাইছে দেখো, হ্যাঁ, ও বিন্দু দিয়ে এবং ইসি রেখার
সমত্রিখণ্ডক, সাবধানে ওইখান দিয়ে বসো, সাবধানে এটা বাড়ি খাবো। ইসি রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। ও বিন্দু এবং ইসি রেখার সমীকরণ আমরা গত লাস্ট এই যে ম্যাথের মধ্যে পাইছিলাম না, ইসি রেখার সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে এখানে কাহিনী যেটা বুঝো, ইসি রেখাকে আমি এইভাবে বর্ধিত করলাম, হ্যাঁ, তাহলে এটা তো হচ্ছে ই বিন্দু আর এটা ধরো যে এইচ বিন্দু দিলাম, ঠিক আছে। আর সমত্রিখণ্ডক বিন্দুর মানে ইসি রেখার ও বিন্দুর সাথে ইসি রেখার সমত্রিখণ্ডক বিন্দু দুইটা পাবো। একটা ধরো যে এই বিন্দুটা আর একটা ধরো যে এখানে একটা বিন্দু, এটাকে সি হবে কিনা আমি জানি না, তো এই জন্য আমি এটার নাম দিয়ে দিব। কি নাম দিব? পি এবং কিউ নাম দিলাম, সমত্রিখণ্ডক বিন্দু। অ্যান্ড এদের সাথে যে আমাদের সংযোগ রেখা, এই সংযোগ রেখার সমীকরণ আমাকে এখানে বের করতে বলছে। কোশ্চেন কি বুঝছো কথাটা? দেখো, ও বিন্দু এবং ইসি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তো ইসি রেখা, এই যে ইসি রেখা আর সিডি রেখা সেম কাহিনী না? সিডি, সিই বা ইসি সেম রেখা কিনা বলো? একই রেখা, একই সমীকরণ, যেটা আমরা খতে বের করছি। হ্যাঁ, তো খতে আমরা সমীকরণটা নিয়ে নিব, তারপর সেখান থেকে ই এবং এইচ বিন্দু স্থানাঙ্ক আমার লাগবে, তারপর তাদের সমত্রিখণ্ডক বিন্দু বের করব। এই সমত্রিখণ্ডক বিন্দু মানে স্টেপ 1, তাহলে আমি আরো সহজ করে বলি, স্টেপ 1-এ ইসি রেখার সমীকরণটা লাগবে, যেটা আমি খ থেকে নিয়ে নিব। স্টেপ 2-তে এটাকে আমি x/a + y/b = 1 এই আকারে এনে ই বিন্দু এবং এইচ বিন্দু, যেটা আমি আমার মতো করে দিয়ে দিলাম, চিত্র আঁকতে হবে পরীক্ষা হলে অবশ্যই, ই বিন্দু এবং এইচ বিন্দু এদের স্থানাঙ্কটা বের করে ফেলবো। স্টেপ 2 শেষ, x/a + y/b = 1 এই ফরম্যাটে এই দুটো স্থানাঙ্ক চলে আসবে। স্টেপ 3-তে সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে, পি এবং কিউ। যে ধরলাম ইসি রেখা বা ইএইচ রেখা, এখন আর ইসি না, ইএইচ হয়ে গেল, ইএইচ রেখার সমত্রিখণ্ডক বিন্দু পি এবং কিউ। তাহলে পি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা হচ্ছে কি বলো বের করব। আচ্ছা, তো তারপর হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, ইসি রেখা যেহেতু বলছে আমাকে এইচ কি নেওয়া যাবে, তো মানে ইসি অংশে কথা দিয়ে করতে হবে। ইসি অংশে কথা দিয়ে করতে হলে তো আবার ভেজাল হয়ে যাবে, কারণ তখন আরেকটা স্টেপ বাড়বে, তখন হচ্ছে ইসি রেখার সমীকরণ আর এবি রেখার সমীকরণ থেকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, বুঝছো? এখন যেহেতু ইসি রেখা বলছে, ই বিন্দু সি বিন্দু স্পেসিফাই করে দিছে, তাহলে এইচ বিন্দুর ব্যাপারটা এখানে আসবে না, ইসির মধ্যেই আমাদের এখানে করতে হবে। হ্যাঁ, ইআরসি এর মধ্যে, হ্যাঁ এটাই করতে হবে। অর্থাৎ কাহিনীটা হচ্ছে এটা, দেখো ই এবং সি বিন্দু এখানে দেওয়া আছে না, ওকে, ই এবং সি। তাহলে ইসি রেখার সমীকরণ আমি লাস্ট ম্যাথে করছি, আর এবি রেখার সমীকরণ দেওয়া আছে, ছেদবিন্দুর শর্ত দিয়ে সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে ইসি এর সমত্রিখণ্ডক বিন্দু দুইটা, সেটা ধরলাম পি এবং কিউ। তারপর এই পি কিউ এর কি বলো সমীকরণ চাইছে। তো কাহিনী আগেরটার মতোই, কিন্তু এখন এটাই হবে আসলে, যে এইচ পর্যন্ত যাবে না, ওই পর্যন্ত যাবে না। ইসি যেহেতু বলছে, তাহলে এইটুকু নিয়ে আমাকে কাজ করতে হবে। হিসাবটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু লিখি এভাবে, যে খ হতে পাই ইসি রেখার সমীকরণ, ওকে। খ হতে আমরা ইসি রেখার সমীকরণ কি পাইছি দেখো, এই যে ইসি রেখা আর সিডি রেখা সেম, এই যে সিডি, হ্যাঁ, রেখার সমীকরণ কত পাইছি? x - y + 6 = 0, তাই না? এটা না? হ্যাঁ, x - y + 6 = 0, x - y + 6 = 0। কথা কি বুঝছো এটা বলো? ইসি এর সমীকরণ আমরা এটা পাইলাম। এখন এখানে এবি এর সমীকরণ আবার তাহলে লিখি, যে এবি এবং ইসি এর ছেদবিন্দু সি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, বা x = y - 6 লিখতে পারি প্রতিস্থাপনে ছেদবিন্দুর জন্য। এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 দিলা, হ্যাঁ, এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 2 দিলা, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো 1 নং সমীকরণে যে x এর মান যদি বসায় দাও, x এর মান বসায় দিলে কি হয় বলো? y - 6 + y = কি বলো? 4। তাহলে 2y = 10, y = কত বলো তো? 5। 2y = 10, y = 5। এই কথা কি বুঝছো বলো? বুঝছো না বুঝো না বলো? আচ্ছা, তাহলে y = 5 যদি তুমি 2 নম্বরে বসায় দাও,
y ইকুয়াল টু যদি 5 বসায় দাও x ইকুয়াল টু 5 মাইনাস 6 সমান -1। সুতরাং c বিন্দু স্থানাঙ্ক -1, 5 c এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে, হ্যাঁ। তারপরে বলতে পারি যে ধরি EC এর, ঠিক আছে, সমত্রিখণ্ডক বিন্দু P of x1, y1 এবং Q of x2, y2। বুঝছো কি বুঝো না বলো? EC এর সমত্রিখণ্ডক বিন্দু এটা ধরলাম, সমত্রিখণ্ডক বিন্দু শর্ত ধরে P এবং Q এর স্থানাঙ্ক আমরা বের করব। ঠিক আছে, হ্যাঁ, যে এখানে বলে দিতে হবে এখানে EP is to CP equal to 1:2 এবং মানে কত অনুপাতে ভাগ করছে কোনটাকে কি হিসেবে ধরছি সেটা তো বলে দিতে হবে, এবং EQ is to QC equal to 2:1। হিসাব বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কথাটা বলো? তাহলে E বিন্দু স্থানাঙ্ক আমরা এখানে C বিন্দু স্থানাঙ্ক পাইছি -1, 5। আচ্ছা, এই বিন্দু স্থানাঙ্ক কি তুমি এখানে বের করছো? এই অঙ্কে বের করি না, কিন্তু আগের অঙ্কে বের করছি। আগের অঙ্কে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -6,0। দেখছো তোমাদের সৃজনশীলগুলো দেখছো অনেক প্যাচ আছে। হ্যাঁ, সৃজনশীলগুলো বেশি করে প্র্যাকটিস করাইতে হবে, এটা আমরা করবো এখন থেকে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে চলো এবার আমরা এরপরে কথায় আসি। তাহলে x1 এর ক্ষেত্রে 1:2, তাই না? এই যে P বিন্দুর ক্ষেত্রে x1, y1। সুতরাং x1 ইকুয়াল টু 1:2 হলে 1 + 2, 1 এর সাথে -1 গুণ করলে -1, আর 2 এর সাথে -6 গুণ করলে -12, -13/3। আর y1 1 + 2, 1 এর সাথে 5 গুণ করলে 5, আর 2 এর সাথে 0 গুণ করলে 0, 5/3। তাহলে বলতে পারি সুতরাং P বিন্দু -13/3, 5/3। P বিন্দু স্থানাঙ্ক এত আসছে। কথা কি বুঝছো? এটুকু আমাকে বলো, ক্লিয়ার কথাটা? আচ্ছা, এবার কিসের লাগবে? আমার লাগবে হলো কিউটা আমি এইভাবে করে ফেলি। তারপর সুতরাং x2 = 2 + 1 অন্তর্বিভক্তি সূত্র দিয়ে 2 এর সাথে -1 গুণ করলে -2, আর 1 এর সাথে -6 গুণ করলে -6, -8/3। ঠিক আছে না? আচ্ছা, তারপর y2 মধ্যবিন্দু দিয়ে করা যায়, কিন্তু মধ্যবিন্দু দিয়ে করতে গেলে আবার আরেকটা লাইন লিখতে হবে, এত এবং এত মধ্যবিন্দু এত, সুতরাং মধ্যবিন্দু হতে পাই। এত লাইন না লিখে আমি একবারে করে ফেলতে পারি। 2 + 1, এই 2 এর সাথে 5 গুণ করলে 10, আর 1 এর সাথে 0 গুণ করলে 0, 10/3। সুতরাং Q বিন্দু স্থানাঙ্ক -8/3, 10/3। ঠিক আছে, হ্যাঁ, তোমরা কি এটুকু বুঝছো না বুঝো নাই? তাহলে PQ স্থানাঙ্ক পেয়ে গেছে, আমাকে সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। সেটা সুতরাং লাস্ট অংশ, ওকে, লাস্ট অংশ। সুতরাং OP এর সমীকরণ, এখানে কথা দেখো, তোমরা জানো সবাই অবশ্যই, এটা আগে দেখেছিলাম। যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, ও হচ্ছে মূল বিন্দু 0, 0, সেক্ষেত্রে y = y1/x1 × x। এটা হচ্ছে y = mx না? মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? y বলো, y mx। m এর মান কি বলতো? এই যে কোটিদের অন্তর বাই y1 - 0, একটা তো ওই যে 0, আর x1 - 0 of x। তাহলে কি y1/x1 × মনে আছে কি না? হ্যাঁ, তাহলে এবার বলি, তাহলে OP এর সমীকরণ y = y1 এর মান হচ্ছে 5/3 ডিভাইড বাই x1 এর মান হচ্ছে -13/3 of x। 3 3 কাটা গেলে -5/13x। তাহলে 13y = -5x। তাহলে এক পাশে নিয়ে আসলে 5x + 13y = 0। এটা একটা অ্যান্সার। সৃজনশীল কিন্তু এত সহজ হচ্ছে না, বুঝতে পারছো? অনেকগুলো কনসেপ্ট মিলে একটা কোশ্চেন দিচ্ছে।
বোর্ড এক্সামে, এবং তোমাদের কলেজে কিন্তু এই কাহিনীটা করবে এই সামনে পরীক্ষার মধ্যে ফার্স্ট ইয়ার ফাইনালে, বুঝো নাই? সো এগুলোর জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সুতরাং এবং আমাদের টাইমটা কলেজ থেকে হুট করে কমাই ফেলছে, এটা হচ্ছে বড় বিপদ হয়েছে আসলে, তাই না? হুট করে কমাই ফেলছে না, বলো? y ইকুয়াল টু y1, মানে কলেজ থেকে না, এটা বোর্ড থেকে করে দিছে। কি করবে কলেজ অথরিটি? অফ এক্স 3 কাটা গেলে 2 দিয়ে কাটলে মাইনাস y4 অফ এক্স, তাহলে 4y ইকুয়াল টু মাইনাস 5x, 5x প্লাস 4y ইকুয়াল টু 0। অ্যান্সার 25 নম্বর। 25-এর ক নম্বরে দেখো যে আমাদের এই যে সলভ এখানে করা আছে, হ্যাঁ, এই যে 135 ডিগ্রি যেটা আমরা কত সলভ করলাম, পাইছে কিনা বলো? 135 ডিগ্রি। খ নম্বরের ক্ষেত্রে এই যে আমরা যেভাবে সলভ করছি ফাইনালি ক্যালকুলেশন করার পর 18 বর্গাকার আসছিল কিনা বলো? আর গ নম্বরের ক্ষেত্রে এই যে ক্যালকুলেশন করে অন্তর্বিভক্তি শর্ত দিয়ে করার পর এই যে 5x প্লাস 13y ইকুয়াল টু 0 আর 5x প্লাস 4y ইকুয়াল টু 0। দুইটা অ্যান্সার আসছে না? আচ্ছা, এগুলো পিডিএফ ফাইল প্রয়োজনে আমরা দিয়ে দিতে পারবো। এবার দেখো রাজশাহী বোর্ড 21-এ 2টা সৃজনশীল আসছে, কারণ 21 সালে তো হচ্ছে 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়েছে, 5 চ্যাপ্টারের উপর 2টা করে সৃজনশীল দিচ্ছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন একটু হিজি লাগতেছে, এই চিত্রটা ডিরেক্টলি টেস্ট পেপার থেকে আসলে ক্রপ করে দেওয়া, হ্যাঁ। আর এখন কোয়েশ্চেন কঠিন হলে তো কিছু করার নাই। দেখো, তারপর দেখো ক নম্বর কোয়েশ্চেন, এত এবং এত রেখা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। বলো, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের বেসিক পড়াইছিলাম কিনা? কেমন বাই করতে হয় বলো? হ্যাঁ, কি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন বাই করে? হ্যাঁ, এক্স আর ওয়াই এর সহগগুলো সমান থাকতে হবে। তাহলে সলভে বুঝো, প্রথম রেখাকে 2 দ্বারা গুণ করলে 8x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এবং লিখে দিচ্ছি এখানে, এভাবে ডিরেক্ট লিখতে পারো, এবং 8x মাইনাস 6y মাইনাস 9 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের, কারণ প্রথম রেখাকে 2 দ্বারা গুণ করে দিয়েছি বোথ সাইডে, ওকে, একবারে। আচ্ছা, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? ধরো যে ডি ইকুয়াল টু ধ্রুবক পদ্ময়ের অন্তর্ফল ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। 9 4 13, 36 যোগ 64 কত হয়? 100 রুট ওভার 100, তাহলে 13/10 একক। কনসেপ্টটা বুঝছো বলো? দুইটা সমান্তরাল রেখার আমাদের এখানে সৃজনশীল নম্বরটা কত? 26টা সৃজনশীল কিন্তু আমি সলভ করবো, কিন্তু সিস্টেম আছে, সিস্টেমে 3টা ব্যাচ মিলে সলভ করবো, বাকিগুলো এরকম রেকর্ড দিয়ে দিব। আর তোমাদের যেগুলো করাচ্ছে এগুলো 3টা ব্যাচে করাবো না, অন্যগুলো করাবো। আবার কালকে যে এরপর হচ্ছে শুক্রবার দিনের ব্যাচে কাল নেক্সট ক্লাসে তোমাদের আমি এমসি করাবো, বুঝছো? লাইভ নেটে রেকর্ড করা হচ্ছে, রেকর্ডেড ক্লাস দেওয়া চলতে থাকবে। 3টা ব্যাচ করাইলে আমি 26 সৃজনশীল করে ফেলতে পারবো, মনে শেষ না হইতে পারে, তারপরও দেখে যদি রাখায়। আচ্ছা, একটা ব্যাচে এক রকম করে এই সিস্টেমে করাইলে দেখা গেল তোমাদের যারা পরে টেলিগ্রামে তো রেকর্ডটা পেয়ে যাবা, বাকিগুলো এটারও সলভও পাবা প্লাস ভিডিও ক্লাসও পাবা, নিজের মতো করে দেখে নিলাম, পিডিএফও দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছো বলো? শেষ করে আমাদের সৃজনশীল সলভের প্রতি আমরা খুব গুরুত্ব দিচ্ছি, সৃজনশীলগুলো নাইলে পারা যায় না, স্টুডেন্টসরা পারে না পরীক্ষা হলে। এটা দেখার পর এখন আমরা সৃজনশীলগুলো এই জন্য খুব গুরুত্ব সহকারে সলভ করার। ক্লিয়ার হয়েছে বলো? তোমরা আগামী 10-15 দিন ম্যাথের জন্য খুব বেশি ডেডিকেটেড থাকবে আর কি। আর কারণ রুটিন দিয়ে দিছি না তোমাদের ক্লাসের জন্য, এক্সট্রা ক্লাসের টেলিগ্রাম মেসেঞ্জার গ্রুপে পাইছো না রুটিনটা, তো ওই অনুযায়ী মেসেঞ্জার গ্রুপে ওই সময় তো তোমাদের কলেজগুলো বন্ধ থাকবে, মানে প্রাইভেট বন্ধ থাকবে, পূজার মধ্যে সব প্রাইভেট বন্ধ দিচ্ছে না, আমি তো দিতেছি না। হ্যাঁ, করে ফেলো ক্লাসগুলো করে ম্যাথ আগে ফেলো। আচ্ছা, এটা শেষ করতে বলো। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনে আসছি, দেখো খ নম্বর, পি এ বি এর মধ্যবিন্দু হলে, হ্যাঁ কি বলছে, পি এ বি এর মধ্যবিন্দু হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। সিডি কই? আচ্ছা আচ্ছা, শুনো আমি বলি, এটা চিত্রটাতে আসলে অ্যাকুরেট চিত্র রাখতে পারে নাই। এখানে কাহিনীটা কি, বি বিন্দুটা আসলে এখানে না,
দেখো সি বিন্দুটা এখানে, সিডি রেখা হচ্ছে এটা, পয়েন্টটা বুঝছো তুমি বলো? এই বিন্দুটা কি বলো? কারণ বি হচ্ছে কত 5 2, 5 2 কি এই বিন্দু হবে? হ্যাঁ, এই বিন্দু হচ্ছে কত এটা, এই বিন্দু হচ্ছে এটা 2 1, ঠিক আছে? হ্যাঁ 2 1, তাহলে এই বিন্দু এ বি এর মধ্যবিন্দু পি, তাহলে এখানে একটা বিন্দু হচ্ছে কি বলতো বি, বি বিন্দুটা এখানে অবস্থিত 5 2, বুঝছো? এটা এই চিত্রটা দেখছো টেস্ট পেপারে দিছে, কিন্তু এরাই নিজেরাই ভুল করছে আসলে। হ্যাঁ বি বিন্দুটা এখানে না, আর এই জায়গায় হচ্ছে কি বলতো সি বিন্দুটা অবস্থিত, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে কথাটা? বলো তোমরা এই অ্যানোটেড ফাইলটাই পাবা, সমস্যা নেই, এটাই পিডিএফ করে আমি দিব। আচ্ছা তাহলে এখন বলো পি, এখন তো তুমি সহজে বের করতে পারবা। আচ্ছা এক সেকেন্ড, পি এ বি এর মধ্যবিন্দু হইলে এটার সাথে সিডি এর কি সম্পর্ক? পি বিন্দুটা, আচ্ছা এখানে দেখছো ভেজাল করছো আমি, পি বিন্দুটা আসলে এইটা, এইটা হচ্ছে পি বিন্দু। এবার কাহিনী বুঝছো? হ্যাঁ না টেস্ট মানে বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নে কিন্তু আসলে এই সমস্যা হয় নাই, ওরা টেস্ট পেপারে যে যারা উঠেছে টাইপ করছে এরা আসলে ভুল করছে আর কি। এই যে লম্ব রেখা দেখতেছো না, লম্ব শর্ত, পি বিন্দুটা হচ্ছে এই ছেদ বিন্দুটা আসলে, তাহলে বি বিন্দুটা আরেকটু কোন দিকে পড়বে? আরেকটু এই পাশে পড়বে, বি বিন্দুটা এখানে পড়বে, এই হচ্ছে বি বিন্দু, পি বিন্দু, এ বিন্দু, এই হচ্ছে সি বিন্দু। তোমরা এবার ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ আচ্ছা তাহলে অঙ্কটা কীভাবে সলভ করবো? খুব সহজ উপায়, এ বি এর মধ্যবিন্দু পি বের করতে পারবো স্টেপ 1। স্টেপ 2 এ বি এর ঢাল বের করতে পারবো। এ বি এর উপর লম্ব রেখা, এই চিহ্নটা কিন্তু লম্ব বোঝায়, এ বি এর উপর লম্ব রেখাকে সিডি, তাহলে এ বি এর স্টেপ 2তে এ বি এর ঢাল পাইলাম, স্টেপ 3তে লম্বের শর্ত দিয়ে সিডি এর ঢাল পাবো, অ্যান্ড স্টেপ 4 সিডি এর ঢাল জানা আছে, অ্যান্ড সিডি এর উপর একটা বিন্দু পি সেটাও জানা আছে, বিন্দু আর ঢাল দেওয়া থাকলে y - y1 = ঢাল m of x - x1, এই সূত্র দিয়ে সিডি এর সমীকরণটাও পেয়ে যাব। এবার হিসাব বুঝছো বলো? চিত্রটাকে দেখছো আমরা কীভাবে কারেকশন করা লাগছে, ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা তাহলে চলো আমরা অঙ্কটা সলভ করি। তোমরা কনসেপ্টটা বুঝছো কি বুঝো না বলো? হ্যাঁ চিত্রটা দেখে ক্লিয়ার হয়েছে চিত্রটা বলো? আচ্ছা তাহলে চলো আমরা একটু সলভ করি। যে এখানে পি বিন্দু স্থানাঙ্ক ডিরেক্ট বের করি, 2 + 5 / 2, যেহেতু এ বি এর মধ্যবিন্দু বলে দিছে, 1 + 2 / 2, বা পি বিন্দু স্থানাঙ্ক 5 দিয়ে 7, 7 সাথে 2, তাহলে 7/2 আর 3/2, ঠিক আছে? হ্যাঁ তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, কোনো কনফিউশন এটা নিয়ে? আচ্ছা তারপর তাহলে এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল m of AB - x কোটিদ্বয়ের অন্তর / ভুজদ্বয়ের অন্তর, তাহলে মাইনাস অফ উপরে 1 নিচে হচ্ছে 3। তারপর লেখো যে এ বি, তারপর এখানে কি বলতো এ বি লম্ব সিডি না, এবং এটা কি এবারটা কীভাবে বুঝছো? এই যে এখানে লম্বের শর্ত দিয়ে দিস, এই চিহ্নটা কি বলো? লম্বের শর্ত, ঠিক আছে? যে যেহেতু এ বি লম্ব সিডি, সুতরাং সিডি রেখার ঢাল m of CD সমান -1/m of AB, আর লম্ব রেখা দ্বয়ের ঢালের গুণফল -1। আচ্ছা তাহলে -1/-1/3 সমান হয়ে গেল 3, তাহলে সিডি এর ঢাল জানি আমরা 3। আচ্ছা স্টেপ 2 এর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটে স্টেপ শেষ। এবার হচ্ছে আমার কিসে চাইছে? সিডি এর সমীকরণ। তাহলে সুতরাং যে বা সিডি রেখাটি পি বিন্দুগামী, এটা কি দেখতেছো বলো? সুতরাং সূত্র -x কোটি, আচ্ছা এখানে ভালো বলছো, এখানে তো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, মাইনাস নাই, মাইনাস একটা এক্সট্রা দিয়ে, হ্যাঁ হ্যাঁ ভুল করছে, এইটাতে মাইনাস থাকবে না, এখানে একটা মাইনাস থাকবে না, অর্থাৎ এটা ঢালে -3, হ্যাঁ -3। কারণ সিডি এর সমীকরণ y - y1 ঢাল m of x - x1, ঠিক আছে?
তাহলে 2 লসাগু হইলে 2y মাইনাস 3, এখানে 2 লসাগু হইলে 3 মাইনাস 6x প্লাস 21, 6x প্লাস 2y 21 পাশে আসলে মাইনাস 21 মাইনাস 24 ইকুয়াল টু 0। 2 দ্বারা ভাগ করে দিলে 3x প্লাস y মাইনাস 12 ইকুয়াল টু 0 অ্যান্সার। তারপরে প্রশ্নে যাই। দেখো গ নম্বরটা আমি শর্টলি বলি। গ নম্বর কী বলছে দেখো, AE এবং CD হ্যাঁ রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কি বলো স্থূলকোণের সমীকরণ নির্ণয় করো। এখন তুমি আমাকে বলো, বুঝে বলো, দেখো কথাগুলো শোনো। তোমার কাছে বলো AE এ বিন্দু এবং ই বিন্দুর স্থানাঙ্ক কোশ্চেনে দিয়ে দিছে না? হ্যাঁ, তাহলে AE রেখাটা এটা না, এবং সি তো এখানে, CD রেখাটা এটা না, তাহলে বলো CD রেখার সমীকরণ তুমি অলরেডি খ থেকে পাইছো, আর এই রেখার সমীকরণ তুমি দুই বিন্দুগামী শর্তে পেয়ে যাবা, পাবা কিনা? ক্লিয়ার? তাহলে তাদের অন্তর্গত স্থূলকোণ, দুইটা রেখার সমীকরণ যদি পাওয়া যায়, এখানে তার চিন্তা ভাবনার কিছু নাই। এই যে CD রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ তুমি পেয়ে গেছো, তাহলে A1 A2 প্লাস B1 B2 ইকুয়াল টু বের করবা। বের করার পর সেটা যদি মাইনাস আসে তাহলে স্থূলকোণের জন্য মাইনাস চিহ্ন দিয়ে আসবে, আর যদি প্লাস আসে তাহলে স্থূলকোণের জন্য কি আসবে? প্লাসেরটা আসবে। বেসিকটা বুঝছো? হ্যাঁ, দেখো সলভ দেখো, এই যে গ নম্বর। হ্যাঁ, গ নম্বর এই যে AB এর সমীকরণ তুমি তো জানো তাই না? A1 A2 প্লাস B1 B2 মান কত আছে এখানে বলো? 4। তাহলে 3 এবং 4 নং রেখা হতে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো 4 যেটা আসছে তাহলে কি বলো তো? ধনাত্মক না? তাহলে এটা কি বলো? এটা ইকুয়াল চিহ্ন, এটা বুঝছো? হ্যাঁ, এটা তাহলে প্লাস যুক্ত সমীকরণটা হবে স্থূলকোণের চিহ্ন। এখানে কি হবে? ইকুয়াল চিহ্নটা মিস গেছে, তাহলে প্লাস যুক্ত দিয়ে করলাম, এই যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা শেষ। কিছুটা বুঝছি বলো? এই অঙ্কটা একদম ভেজাল ছাড়া হয়েছে আর কি, একদম ডিরেক্ট কাহিনী। ঠিক আছে কি না? হ্যাঁ, কনসেপ্ট বুঝছো না বুঝো না বলো? আচ্ছা, তাহলে যেহেতু যে 3টে বেজে গেছে, তাহলে তোমাদের আজকের এই পর্যন্ত রাখতেছি। হ্যাঁ, তোমাদের আমাদের যে প্রবলেম বুক দেওয়া আছে এখানে কিন্তু সৃজনশীল কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে অনেক, তাই না? এগুলো একটু বাসায় ট্রাই করবা, আর এটার PDF ফাইলটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব।